মাই ডিয়ার স্টুডেন্টস, ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি ওয়ান ল্যাবে সবাইকে স্বাগতম। এর আগের লেকচারে আমি এই ফিজিওলজি অ্যানাটমি ওয়ান ল্যাবের যে ল্যাব প্রিন্সিপাল অর্থাৎ থিওরিটিক্যাল টপিক্সের অংশ হিসেবে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, যেটাকে আমরা লিউকোসাইট বলে থাকি, এই হোয়াইট ব্লাড সেল সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছিলাম, বিশেষ করে তাদের সংখ্যা এবং ডাব্লিউবিসির কাউন্ট যেটা আমরা বলে থাকি, সেই ডাব্লিউবিসি কাউন্টের যে চেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ এটা ইনক্রিজ বা ডিক্রিজ নাম্বার অফ ডাব্লিউবিসি, এবং সেই সাথে ডাব্লিউবিসি ওভার প্রোডাকশনের সাথে রিলেটেড যে ডিজিজ এবং ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি এবং ডাব্লিউবিসি ক্লাসিফিকেশন, বিশেষ করে মেজর ক্লাসিফিকেশন অর্থাৎ গ্র্যানুলোসাইটস এবং অ্যাগ্র্যানুলোসাইটস, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আজকের লেকচারে আমি ডাব্লিউবিসির প্রপার্টি অর্থাৎ ডাব্লিউবিসির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং সেই সাথে ডাব্লিউবিসি রিলেটেড আরও কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আরেকটা ব্লাড সেল, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লাড সেল, প্লেটলেট বা আমরা বাংলায় বলে থাকি অনুচক্রিকা, সেটা সম্পর্কে আলোচনা করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই আমরা আলোচনা করব প্রপার্টিজ অফ ডাব্লিউবিসি বা ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য। শ্বেত রক্তকণিকা আমাদের দেহের রক্তকণিকাগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি রক্তকণিকা, কারণ এটা আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রসেস বা ফিজিওলজিক্যাল প্রসেসে তারা ইনভলভ থাকে এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ডাব্লিউবিসিতে যদি কোনো ধরনের পরিবর্তন বা অ্যাবনর্মাল কোনো কন্ডিশন তৈরি হয়, তাহলে সেটা ডেফিনেটলি আমাদের বডিতে বিভিন্ন ডিজিজের ইন্ডিকেশন হিসেবে আমরা ধরে থাকি। সো ডাব্লিউবিসির প্রপার্টিগুলো, এখানে ডাব্লিউবিসির 5টা প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিগুলো সাধারণত অন্যান্য ব্লাড সেল, বিশেষ করে লোহিত রক্তকণিকা বা আরবিসি এবং অনুচক্রিকা বা প্লেটলেট, এগুলোর থেকে ডিফারেন্ট। সো এই কারণে আমরা ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে অ্যামিবয়েড মোশন, অর্থাৎ অ্যামিবার মতো মুভমেন্ট। আমরা জানি ডাব্লিউবিসি অ্যামিবার মতো মুভমেন্ট করতে পারে, অর্থাৎ অ্যামিবা যেরকম বিভিন্ন সিউডোপড বা মিথ্যা বা ক্ষণপা অর্থাৎ অস্থায়ী পা তৈরির মাধ্যমে বিভিন্ন দিকে মুভ করতে পারে, আমাদের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এই সেলগুলো ঠিক একই রকম অ্যামিবার মতো মুভ করতে পারে। এটাকে আমরা বলি অ্যামিবয়েড মোশন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে কেমোট্যাক্সিস, অর্থাৎ কেমিক্যালের প্রতি রেসপন্স, অর্থাৎ কোনো সাবস্টেন্স যদি কেমিক্যালের প্রতি রেসপন্স করে কেমিক্যালের দিকে মুভ করে, তখন সেটাকে বলা হয় কেমোট্যাক্সিস। সো শ্বেত রক্তকণিকার এই বৈশিষ্ট্যটা রয়েছে। এবং এরপরে যেটা 3 নম্বর বৈশিষ্ট্য বলা আছে টিগমোট্যাক্সিস, অর্থাৎ অ্যাবিলিটি টু অ্যাডহেয়ার অ্যাট দ্য সারফেস অফ ফরেন বডিজ, অর্থাৎ বডির বাইরের কোনো অংশ যদি আমাদের বা বিশেষ করে কেমিক্যাল বা কোনো অ্যান্টিজেন বা আমরা যেটাকে বলি ফরেন পার্টিকেল বা রোগ জীবাণু বা যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যে কোনো কিছু হতে পারে, এই ধরনের ফরেন পার্টিকেল বা ফরেন বডি যখন আমাদের বডির অভ্যন্তরে প্রবেশ করে, তখন তাদের গায়ের সাথে বা তাদের সারফেসের সাথে লেগে থাকার অ্যাবিলিটি রয়েছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার। এবং আমরা জানি যে শ্বেত রক্তকণিকা আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতার বা ইমিউনো সিস্টেমের মেইন অংশ বা মেইন কাজ করে থাকে, বিশেষ করে অ্যান্টিবডি তৈরি এবং রোগ জীবাণু বা অ্যান্টিজেনকে ধ্বংস করা। সো এই টিগমোট্যাক্সিস প্রপার্টি থেকে আমরা বুঝতে পারি যে শ্বেত রক্তকণিকার ফরেন পার্টিকেলের সাথে, বিশেষ করে ফরেন পার্টিকেলের সারফেসের সাথে লেগে থাকার যে অ্যাবিলিটি,
এটা মূলত আমাদের দেহের ডিফেন্স মেকানিজম বা রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অংশ। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্যে বলা আছে যে ডায়াপেপটাইডিস, অর্থাৎ অ্যাবিলিটি টু পাস থ্রু দ্য ক্যাপিলারি ওয়াল, অর্থাৎ শ্বেত রক্তকণিকাগুলো আমাদের যে ক্যাপিলারি বা কৈশিক নালিকাগুলো রয়েছে আমাদের দেহে, সরু যে নালিকাগুলো যেখান দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেই কৈশিক নালিকাগুলো বা ক্যাপিলারির যে ওয়াল ভেদ করে এরা হচ্ছে বাইরে যেতে পারে। সো এটা একটা বিশেষ প্রপার্টি শ্বেত রক্তকণিকা, যে তারা কৈশিক নালিকা ভেদ করে বা আমাদের কৈশিক জালিকাগুলো ভেদ করে ব্লাড থেকে পাস করে, কৈশিক জালিকার মেমব্রেন পাস করে তারা হচ্ছে বাইরে বের হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি ইমিউনো সিস্টেম, কারণ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে শ্বেত রক্তকণিকা বডিতে যে অ্যান্টিজেন বা রোগ জীবাণু প্রবেশ করে তাদেরকে ধ্বংস করতে পারে। অর্থাৎ আমরা জানি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকা অ্যান্টিজেন বা রোগ জীবাণুগুলোকে প্রথমে ইনগালফ করে, অর্থাৎ তার সেলের অভ্যন্তরে নিয়ে নেয় এবং পরবর্তীতে সেই শ্বেত রক্তকণিকা বা ফরেন পার্টিকেলগুলোকে, শ্বেত রক্তকণিকা সেই অ্যান্টিজেন বা রোগ জীবাণু বা ফরেন পার্টিকেলগুলোকে ইনগালফ করার পরে তাদেরকে এনজাইমের মাধ্যমে ডিস্ট্রয় করে ফেলে। সো দিস প্রসেস ইজ কল্ড ফ্যাগোসাইটোসিস। সো এই ছিল শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমাদের লোহিত রক্তকণিকা বা অনুচক্রিকার থেকে টোটালি ভিন্ন। এই কারণে শ্বেত রক্তকণিকার এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম। সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলা আছে যে ফ্যাগোসাইটোসিস, এখানে কিছু এনজাইম ইনভলভ থাকে, ফ্যাগোসোম এবং ফ্যাগোলাইসোজোম, এগুলো ডাইজেস্টিভ এনজাইম থাকে, যাদের মাধ্যমে ফরেন পার্টিকেলগুলোকে শ্বেত রক্তকণিকা ডিস্ট্রয় করে ফেলে। সো এখানে ফরেন পার্টিকেলের সাইজের উপর ডিপেন্ড করে ফ্যাগোসাইটের ক্যাপাসিটির কথা বলা রয়েছে, যে মাইক্রোফ্যাজ যেটা, সেটা হচ্ছে সাধারণত নিউট্রোফিল, ইউসিনোফিল, তারা এই মাইক্রোফাজের হিসেবে কাজ করে এবং ফ্যাগোসাইট করে। আর মনোসাইট যেটা বা ম্যাক্রোফাজ, তারা হচ্ছে লার্জ সাইজের যে ফরেন পার্টিকেলগুলো আছে তাদেরকে ডিস্ট্রয় করে। এখানে মোটামুটি একটা সাইজ দেওয়া আছে, 5 থেকে 20 মাইক্রন, 100 মাইক্রন এরকম। তো এরপরে আমরা ডাব্লিউবিসি সেলের আরও কিছু ফাংশন সম্পর্কে আলোচনা করব, যেগুলো আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেম এবং বডির যে নর্মাল প্রসেস বা হোমিওস্ট্যাসিস, এই ধরনের প্রসেসগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যেগুলো আমাদের ল্যাবরেটরি বা ডায়াগনোসিস, রোগ নির্ণয়, বিভিন্ন ক্ষেত্রে এই ফাংশনগুলো আমাদের জানতে হয়, কারণ হচ্ছে এই ফাংশনগুলোর সাথে বিভিন্ন ডিজিজ রিলেটেড থাকে। সো সেই ফাংশনগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ইমিউনো মেকানিজম, অর্থাৎ আমরা জানি যে ডাব্লিউবিসি সেলগুলো আমাদের ইমিউনো সিস্টেমে ইনভলভ থাকে এবং আমাদের ইমিউনো সিস্টেমের মেইন কম্পোনেন্ট হিসেবে তারা হচ্ছে রোল প্লে করে থাকে। সো এখানে আমরা দেখি যে ডাব্লিউবিসির যে বিভিন্ন ধরনের সেল রয়েছে, তাদের মধ্যে কোন ধরনের সেল কি ধরনের ইমিউনো মেকানিজম বা ইমিউনো সিস্টেমে কাজ করে। যেমন ইউসিনোফিল, এটা অ্যালার্জিক রিয়াকশনে কাজ করে। আমরা জানি আমাদের বডিতে যদি অ্যাবনর্মাল কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন শুরু হয়, বিশেষ করে অ্যালার্জিক রিয়াকশন আমরা যেটাকে বলে থাকি, এই অ্যালার্জিক রিয়াকশনে ইউসিনোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে বেসোফিল, যেটা হচ্ছে হিস্টামিন রিলিজ করে এবং আমাদের বডিতে হাইপার রেসপন্সিভনেস, যেটা আমরা বলি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বা এই ধরনের হাইপার রেসপন্সিভ
যে ইমিডিয়েট যে রেসপন্স, সেই রেসপন্সের জন্য দায়ী হচ্ছে ব্যাসোফিল কর্তৃক যে অ্যাক্টিভেট করে, অর্থাৎ হিস্টামিনকে অ্যাক্টিভেট করে ব্যাসোফিল, সেই হিস্টামিন এই ধরনের কাজ করে থাকে। এরপরে রয়েছে লিম্ফোসাইট, অর্থাৎ আমাদের অ্যান্টিবডি প্রডিউসিং যে সেলগুলো রয়েছে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এগুলো আমাদের ইমিউনোলজিক্যাল যে রিয়াকশন, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার অ্যান্টিবডি তৈরির জন্য দায়ী হচ্ছে লিম্ফোসাইট, দুই ধরনের, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। এরপরে রয়েছে মনোসাইট, অর্থাৎ যারা হচ্ছে ম্যাক্রোফাজ তৈরি করে এবং বিভিন্ন সিক্রেটরি ফাংশন প্লে করে থাকে। এরপরে 2 নাম্বার যে ফাংশনটা রয়েছে ডাব্লিউবিসি, সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, অর্থাৎ আমাদের রক্ত জমাট বাঁধার জন্য সাধারণত রেসপন্সিবল হচ্ছে ডাব্লিউবিসি সেল, এবং বিশেষ করে ডাব্লিউবিসির ব্যাসোফিল এবং ইউসিনোফিল, এই দুই ধরনের সেলগুলো হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার যে প্রসেস সেখানে ইনভলভ থাকে, যেখানে ব্যাসোফিল হচ্ছে হেপারিন নিঃসরণ করে এবং ইউসিনোফিল এটা হচ্ছে ফাইব্রিনোলাইসিসকে এর মধ্যে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ প্রোফাইব্রিনোলাইসিন থেকে ফাইব্রিনোলাইসিস তৈরিতে ইউসিনোফিল ইনভলভ থাকে। সো আলটিমেটলি আমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখলাম যে ডাব্লিউবিসি সেলের স্পেশাল কিছু বৈশিষ্ট্য বা শ্বেত রক্তকণিকার বিশেষ কিছু বৈশিষ্ট্য, যেগুলো আমাদের অন্যান্য ব্লাড সেল থেকে ডিফারেন্ট, এবং বিশেষ করে ফ্যাগোসাইটোসিস, যে কিভাবে তারা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে, এবং শ্বেত রক্তকণিকার যে গুরুত্বপূর্ণ ফাংশনগুলো হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে জড়িত, সেই ফাংশনগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি আলোচনা করব প্লেটলেট বা অণুচক্রিকা নিয়ে। সো আমরা জানি অণুচক্রিকা আমাদের ব্লাডের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান বা সেল। এখানে বিভিন্ন শেপের হতে পারে, এটা রাউন্ড, ওভাল বা ডিস্ক শেপের হতে পারে, এবং তাদের ডায়ামিটার, থিকনেসের বিষয়গুলো এখানে বলা আছে। সো আমরা চলে যাব তাদের সংখ্যায়। এখানে আরেকটা বিষয় বলা আছে যে শ্বেত রক্তকণিকার হাফ লাইফ হচ্ছে 8 থেকে 12 দিন, অর্থাৎ এটা সাধারণত একটা শ্বেত রক্তকণিকার পুরো লাইফ যদি 16 থেকে 24 দিন হয়, তাহলে তার হাফ লাইফ হচ্ছে 8 থেকে 12 দিন, অর্থাৎ অথবা যে পরিমাণ শ্বেত রক্তকণিকা বডিতে তৈরি হয় তার অর্ধেক শেষ হয়ে যেতে 8 থেকে 12 দিন সময় লাগে। সো এখানে আমরা সংখ্যা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শ্বেত রক্তকণিকার সংখ্যা সাধারণত 150 থেকে 300 × 10⁹ পার লিটার, যার মধ্যে 2/3 থাকে হচ্ছে সার্কুলেটিং ব্লাডে এবং 1/3 থাকে হচ্ছে আমাদের স্প্লিন বা প্লিহাতে। সো শ্বেত রক্ত অণুচক্রিকা, আমাদের দেহে যে পরিমাণ অণুচক্রিকা তৈরি হয় তার 2/3 ব্লাডে থাকে এবং 1/3 থাকে হচ্ছে স্প্লিনে, এবং আমরা সংখ্যাটা দেখলাম। এবার আমরা দুটা ডিজিজের কথা বলবো বা দুটো অ্যাবনর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেখানে শ্বেত রক্তকণিকা অণুচক্রিকা যদি কমে যায়, অণুচক্রিকার সংখ্যা যদি আমাদের দেহে কমে যায়, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া, এবং অণুচক্রিকার সংখ্যা যদি আমাদের বডিতে বেড়ে যায় তাহলে সেই কন্ডিশনটাকে বলে থ্রম্বোসাইটোসিস। দুটো কন্ডিশনই অ্যাবনর্মাল, অর্থাৎ অণুচক্রিকার সংখ্যা যদি কমে যায়, অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া হওয়া, এটা অ্যাবনর্মাল বা এটাকে আমরা ডিজিজ বলে থাকি, থ্রম্বোসাইটোপেনিয়া।
আবার থ্রম্বোসাইটোসিস যেটা, অর্থাৎ অনুচক্রিকার সংখ্যা বেড়ে যাওয়া, এটা এক ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন এবং আমরা এটাকেও ডিজিজ বলে থাকি। সো অনুচক্রিকার যে ফাংশনগুলো রয়েছে, অনুচক্রিকার কিছু গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে আমাদের বডিতে, খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে প্রথমটা হচ্ছে হেমোস্ট্যাসিস, অর্থাৎ রক্ত জমাট বাঁধাকে বলা হয় হেমোস্ট্যাসিস। সো আমরা একটু স্পেলিং এর দিকে খেয়াল করব। হেমোস্ট্যাসিস, আরেকটা টার্ম অনেক সময় আমরা দেখব হোমিওস্ট্যাসিস। সো দুটো টার্মের মধ্যে একটু ডিফারেন্স আছে। হেমোস্ট্যাসিস মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা। সো রক্তপাত যে কোনো কারণে হতে পারে, এটা সাধারণত অনেক সময় কোনো ইনজুরির কারণে, মেকানিক্যাল কজ যেটা আমরা বলে থাকি, মেকানিক্যাল ইনজুরি বা কোনো আঘাতের কারণে, অথবা অনেক সময় বডির ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে অনেক সময় ইন্টারনাল ব্লিডিং হয়ে থাকে। সো এই ব্লিডিং এর ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আমাদের অনুচক্রিকা বা প্লেটলেট। এবং সেই সাথে আমাদের বডিতে যদি কোনো ক্ষত হয়, যেটাকে আমরা উন্ড বলে থাকি, এই উন্ড হিলিং বা ক্ষত সারানোর ক্ষেত্রে বা ক্ষত সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। কারণ অনুচক্রিকার মাধ্যমে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টরগুলো আমাদের বডিতে, প্রত্যেকটা সেলে যে গ্রোথ ফ্যাক্টরগুলো থাকে, সেই গ্রোথ ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভ করে হচ্ছে প্লেটলেট। অর্থাৎ প্লেটলেটের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হয় এবং নতুন সেল তৈরি করতে সহায়তা করে এবং আলটিমেটলি আমাদের বডিতে যদি কোনো ক্ষত হয়ে থাকে, সেই ক্ষত রিকভার করতে এবং সেখানে নতুন সেল তৈরি করতে সহায়তা করে হচ্ছে প্লেটলেট। এছাড়াও প্লেটলেটের আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে, যেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা একটা ডিজিজ আমাদের বডিতে। যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে সাধারণত কোলেস্টেরলের লেভেল বেড়ে যাওয়ার পরে সেটা আমাদের ব্লাড ভেসেলগুলোতে জমা হতে থাকে এবং এক ধরনের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হয় এবং সেখানে যদি কোনো ধরনের ইনজুরি হয় বা সেই প্লাকগুলো যদি কোনো কারণে রাপচার হয়, সেখানে এন্ডোথেলিয়াল সেল অ্যাবনর্মালি গ্রো করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাকটা আরও লার্জ হয়ে থাকে। বিশেষ করে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হলে সেখানে ব্লিডিং হয় এবং সেখানে এই প্লেটলেট এগ্রিগেশন যেটা আমরা বলে থাকি, প্লেটলেটগুলো ওখানে জমা হয় এবং ওখানে প্রচুর পরিমাণে এন্ডোথেলিয়াল সেল নতুন করে তৈরি হয় এবং সেই সাথে ব্লাড ভেসেলের মধ্যে যে স্পেসটা রয়েছে, অর্থাৎ লুমেন বা যে গহ্বরটা রয়েছে, সেটা হচ্ছে ন্যারো হয়ে যায়। ব্লাড ভেসেলগুলো ন্যারো হয়ে যায় এবং এটা একটা ডিজিজ। অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে একটা ডিজিজ এবং এই ভেসেল ন্যারো হয়ে যাওয়ার কারণে আমাদের হার্টে ব্লক তৈরি হয়, আমরা যেটাকে হার্ট ব্লক বলে থাকি। হার্টে বিভিন্ন ধরনের ব্লক তৈরি হয় এবং পরবর্তীতে যেটা কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক, এই ধরনের বিভিন্ন রোগের জন্য দায়ী থাকে আর কি। সো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে 2 নম্বর ফাংশন। প্রথম ফাংশনটা হচ্ছে, বিশেষ করে উন্ড হিলিং এর ফাংশনটা হচ্ছে, এটা আমাদের বডির জন্য বেনিফিশিয়াল, বাট অ্যাথেরোস্ক্লেরোসিস যে প্লাক তৈরি করে প্লেটলেট, সেটা হচ্ছে কিন্তু আবার আমাদের বডির জন্য ক্ষতিকর। এরপরে আছে হচ্ছে ইনফ্লামেশন, অর্থাৎ আমাদের বডি যে ইনফ্লামেটরি যে রিয়াকশন বা দহন বলে থাকি আমরা, ইনফ্লামেশন বা ইনফ্লামেটরি রিয়াকশন, এই ইনফ্লামেটরি রিয়াকশনে ইনভলভ থাকে হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। কারণ সে হচ্ছে ক্যাপিলারি বা কৈশিক জালিকার যে পারমিয়াবিলিটি, অর্থাৎ ভেদন ক্ষমতা, অর্থাৎ ক্যাপিলারির যে মেমব্রেন বা ওয়াল রয়েছে, সেই ওয়ালের পারমিয়াবিলিটি চেঞ্জ করে দেয় এবং হিস্টামিন রিলিজ করে এবং সেই সাথে কোনো জায়গায় যদি কোনো বডির কোনো স্থানে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেই স্থানে প্রচুর পরিমাণে হিস্টামিন রিলিজ হয় এবং প্লেটলেট সেখানে এগ্রিগেশন হয় বা প্লেটলেট জমা হয়
শ্বেত রক্তকণিকা জমা হয়, এভাবে সেই জায়গাটাতে ইনফ্লামেটরি রিঅ্যাকশন শুরু হয় এবং সেখানে সোয়েলিং হয়, অর্থাৎ ফুলে যায়। সো এভাবে প্লেটলেট সাধারণত আমাদের ইনফ্লামেটরি রিঅ্যাকশন, বডির ইনফ্লামেশনে ইনভলভ থাকে। তবে ইনফ্লামেশন আমাদের বডির জন্য বেনিফিশিয়াল, বিশেষ করে কোনো আঘাতপ্রাপ্ত স্থানে রিকভারির ক্ষেত্রে। তবে ইনফ্লামেশন অনেক সময় পেইনফুল হয়ে থাকে এবং এই পেইনটা অনেক সময় পেশেন্টদের অনেক ডিসকমফোর্ট ফিলিংয়ের জন্য দায়ী হয়ে থাকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই লেকচারে আমরা জানলাম যে আমাদের ব্লাডের গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকার কিছু প্রপার্টি, স্পেশাল কিছু প্রপার্টি, সেই সাথে শ্বেত রক্তকণিকার গুরুত্বপূর্ণ কিছু ফাংশন, এবং আমাদের ব্লাডের আরেকটা গুরুত্বপূর্ণ সেল যেটা হচ্ছে অনুচক্রিকা, তার বৈশিষ্ট্য, তার সংখ্যা এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে কন্ডিশনগুলোকে কি বলা হয়ে থাকে, এবং শ্বেত রক্তকণিকার ফাংশন, অনুচক্রিকার ফাংশন, আমাদের বডিতে অনুচক্রিকার সংখ্যা কম বেশি হয়ে গেলে যে টার্মগুলো থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে কমে গেলে, থ্রম্বোসাইটোসিস হচ্ছে বেড়ে গেলে, সেই সাথে প্লেটলেট বা অনুচক্রিকার যে গুরুত্বপূর্ণ ফাংশনগুলো রয়েছে, বিশেষ করে আমাদের রক্ত বন্ধ হওয়া বা রক্তপাত বন্ধ হওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয় বা কেটে যায় সেখানে রক্তপাত বন্ধ হওয়ার জন্য অনুচক্রিকার যে রোল প্লে করে থাকে, সেই সাথে উন্ড হিলিং বা আমাদের ক্ষত সারানোর ক্ষেত্রে অনুচক্রিকার ফাংশন, এবং আমাদের বডিতে ইনফ্লামেটরি রিঅ্যাকশনে অনুচক্রিকার ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সো সবাইকে ধন্যবাদ।